CCBG09 বিষয় প্রবন্ধ রম্যরচনা ও পত্র সাহিত্য। এই বিষয় থেকে 10 ও 5 নম্বর মানের 3টি বড় প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে করে দেওয়া হয়েছে। দেখে নিন কোন কোন প্রশ্নের উত্তর ভিডিওতে করে দেওয়া হলো। প্রথম প্রশ্ন, চরক অবলম্বনে হুতোমি গদ্যশৈলীর পরিচয় দিন। 2 নম্বর প্রশ্ন, আজকাল শহরে ইংরেজি কেতায় বাবুরা 2টি দল হয়েছেন, চরক অবলম্বনে এই দল দুটির পরিচয় দিন। 3 নম্বর প্রশ্ন, চরক নিবন্ধে কলকাতার বাবু সম্প্রদায় কিভাবে হুতোমি গদ্যে বিদ্ধ হয়েছে। ভিডিওটিকে স্কিপ না করে 3টি প্রশ্নের উত্তরই দেখে নিন এবং শুনে নিন। শুরু করছি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, চরক প্রবন্ধ অবলম্বনে হুতোমি গদ্যশৈলীর পরিচয় দিন। উত্তর, 1862 সালে প্রকাশিত হুতুম প্যাঁচার নকশা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত চরক রচনায় তৎকালীন কলকাতার আচার ব্যবহার, পালাপার্বণ, সভা সমিতি প্রভৃতি সামাজিক উৎসব এবং নানা ঘটনা অত্যন্ত সরসভাবে প্রাবন্ধিক বর্ণনা করেছেন। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে কালীপ্রসন্নের এক অসামান্য সাহিত্য কীর্তি হুতুম প্যাঁচার নকশা। এই কীর্তির প্রধান কারণ এর ভাষা। লোকজীবনের প্রাত্যহিক বিবরণে চলিত ভাষা যে সার্থক মাধ্যম হয়ে উঠতে পারে এই গ্রন্থের দ্বারাই তা প্রমাণিত। আবার হাস্য পরিহাস বা ব্যঙ্গবিদ্রূপ প্রয়োগেও চলিত গদ্যের উপযোগিতা প্রমাণিত হয়। কালীপ্রসন্ন এবং প্যারীচাঁদ সাধু বিদ্যাভিমানী পণ্ডিত সম্প্রদায়ের ভাষার কৃত্রিমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। প্যারীচাঁদ সাধু গদ্যরীতির আধারে কিছু লঘু চলিত শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু কালীপ্রসন্ন তার হুতোমি ভাষায় বিশুদ্ধ চলিত রীতির ব্যবহার করেন। তার নকশার শব্দ ব্যবহারে, ক্রিয়া ও সর্বনাম পদের চলিত রূপ প্রয়োগে, বাচনভঙ্গির বৈশিষ্ট্যে, বানান পদ্ধতিতে চলিত ভাষা তার স্বকীয় স্বভাবের পূর্ণ পরিণতি লাভ করতে ছিল। এবার রয়েছে হুতোমি ভাষার বৈশিষ্ট্য। 1 নম্বর, কলকাতার চলিত মুখের বুলি অর্থাৎ তদ্ভব অর্ধতৎসম দেশি বিদেশি শব্দ এবং বাংলার নিজস্ব প্রবাদ প্রবচনের প্রাধান্য। 2 নম্বর, শব্দদ্বৈত ও ধ্বন্যাত্মক শব্দের ব্যবহার, যেমন মশমশ, আটতে আটতে, রপ্টে রপ্টে ইত্যাদি। 3 নম্বর, চলিত রীতির আধারে ভাষার স্বচ্ছতা ও সংক্ষিপ্তি। 4, শব্দরূপ, ধাতুরূপ ও সর্বনাম পদের চলিত রূপের ব্যবহার, যেমন মাছ, গামচা, কেচ্চ, করতে ইত্যাদি। এই উদাহরণগুলো কিন্তু চরক প্রবন্ধ থেকেই নেওয়া হয়েছে। 5 নম্বর, বর্ণনীয় বিষয়ের চিত্রধর্মিতা। 6 নম্বর, ভাষার স্বাচ্ছন্দ্য ও গতিময়তা। পারা গিয়ে হলেই যে এই রকম পাজুরে হবে এমন কোনো কথা নাই, কারণ 2-1 জমিদার মধ্যে মধ্যে কলিকাতাতে বিলক্ষণ প্রতিষ্ঠা ও প্রশংসা নিয়ে যান। হুতোমে ব্যবহৃত চলিত ভাষা মানে উত্তর কলকাতার ভাষা, যা কথাবার্তা, যাত্রা, পাঁচালী নাটকে ব্যবহৃত হতো। সাধু ভাষার ক্রিয়াপদ সর্বনাম মাত্র ছেটে দিয়ে হুতুম চলিতে পরিণত করেননি। এর সাহিত্যিক প্রকাশরীতি একেবারে ভিন্ন। বঙ্গদর্শনের অন্যতম লেখক অক্ষয়চন্দ্র সরকার বলেছেন, আমরা তখন নিতান্ত বালক, তাহার ভাষার ভঙ্গিতে, রচনার রঙ্গেতে একেবারে মোহিত হইয়া বাজি খেলানো যায়, তুবড়ি বানানো যায়, ফুল ফুটানো যায়, ফোয়ারা ছোটানো যায়। মনে করিলাম আমাদের মাতৃভাষা সর্বাঙ্গে রঙ্গময়ী। হুতোমের বর্ণনায় যে রসবোধের পরিচয় আছে তাকে নিছক অশ্লীলতা বলে উড়িয়ে দেবার কোনো উপায় নেই। স্যাটায়ার এবং উইটের প্রাচুর্য এই রচনাকে জীবন্ত করে তুলেছে। তীক্ষ্ণ ব্যঙ্গ প্রধান হলেও এতে হিউমারও কম নেই। কারণ লেখক নিজেকে এই চলমান কলকাতার অঙ্গ হিসেবে দেখেছেন। এ বিষয়ে অবশ্য মধুসূদনের প্রহসনের প্রভাব অস্বীকার করা যায় না। শুধু ভাষা নয়,
নতুন ছন্দের দিক থেকেও হুতুম প্যাঁচার নকশা বিশেষ গুরুত্বপূর্ণ। মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দের অনুসরণে নকশার প্রথম ও দ্বিতীয় ভাগের শুরুতেই কালীপ্রসন্ন যে দুইটি কবিতা রচনা করেছেন তাতেই পরবর্তীকালে গৈরিশ ছন্দ নামে চিহ্নিত বাংলা ছন্দের প্রথম সূচনা হয়। কালীপ্রসন্ন বিশুদ্ধ কথ্য ভাষায় রঙ্গব্যঙ্গের শানিত সুচতুর বৈঠকি ভঙ্গিতে ডিকেন্সের স্কেচেস বাই বজ এর মতো নকশাই লিখেছেন। পরের প্রশ্ন, আজকাল শহরে ইংরেজি কেতায় বাবুরা দুটি দল হয়েছেন, চরক অবলম্বনে এই দল দুটির পরিচয় দিন। উত্তর, 1862 সালে প্রকাশিত হুতুম প্যাঁচার নকশা প্রবন্ধের একটি অন্যতম রচনা চরক। লেখক আলোচ্য রচনায় কলকাতার হঠাৎ ফেঁপে ওঠা ঐশ্বর্য ভারাক্রান্ত নব্য সমাজ এবং তার প্রায় সব ধরনের মানুষের চরিত্র অঙ্কিত করেছেন। প্রবন্ধে যাদের ব্যঙ্গ করা হয়েছে তারা সবাই লেখকের স্ব-শ্রেণীর ও তৎকালীন সমাজের পরিচিত মানুষজন। প্রাবন্ধিক যে পরিচিত মানুষগুলোর কথা বলেছেন তারা হলেন নব্য ইংরেজি শেখা বাবু সম্প্রদায়। এই বাবু সম্প্রদায়কে লেখক দুটি দলে বিভক্ত করেছেন। প্রথম দলের সকলেই ইংরেজি কেতা, টেবিল চেয়ারের মজলিস, পেয়ালা করা চা, চুরুট, জাগে করা জল, ডিকান্টরে ব্রান্ডি ও কাচের গ্লাসে সোলার ঢাকনি, শালুমোড়া, হরকরা ইংলিশম্যান ও ফিনিক্স সামনে থাকে। পলিটিক্স ও বেস্ট নিউজ অব দি ডে নিয়েই সর্বদা তাদের আন্দোলন। এরা সহৃদয়তা, দয়া, পরোপকার, নম্রতা প্রভৃতির সদ্গুণে ভূষিত। কেবল সর্বদাই রোগ, মদ খেয়ে খেয়ে জুজু, স্ত্রীর দাস, উৎসাহ, একতা, শৃঙ্খলা একেবারে হৃদয় থেকে নির্বাসিত হয়েছে। এরাই ইংরেজি শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী। দ্বিতীয় দলের মধ্যে রয়েছে ইংরেজি জানা একদল স্বার্থান্বেষী মানুষ। এরা সাপের থেকেও ভয়ানক এবং বাঘের থেকেও হিংস্র। বলতে গেলে এরা একরকমের ভয়ানক জানোয়ার। এদের বর্ণনা প্রসঙ্গে লেখক একটি তুলনা উপস্থাপিত করেছেন। চোরেরা যেমন চুরি করতে গেলে মদ ঠোঁটে দিয়ে গন্ধ করে সেজে যায়, এরা সেইরূপ স্বার্থ সাধনার্থ স্বদেশের ভালো চেষ্টা করেন। তারা সবসময় চেষ্টা করেন কিভাবে তারা বড়লোক হবেন, কেমন করে সকলকে পায়ের নিচে রাখবে, পরের ক্ষতি করে নিজের স্বার্থসিদ্ধি করাই এদের লক্ষ্য। সেবা দান এদের কাছে পরিত্যাজ্য। তাদের কাছে প্রচুর অর্থ থাকলেও তারা 4 আনার বেশি দান করেন না। এভাবেই তিনি দুটি দলের পরিচয় দিয়েছেন। তৃতীয় প্রশ্ন, চরক নিবন্ধে কলকাতার বাবু সম্প্রদায় কিভাবে হুতুমি গদ্যে বিদ্ধ হয়েছে? উত্তর, হুতুম প্যাঁচার নকশায় প্রাবন্ধিক কালীপ্রসন্ন সিংহ 19 শতকের দ্বিতীয়ার্ধের কলকাতার সমাজজীবনকে রঙ্গে ব্যঙ্গে, চিত্রণ নৈপুণ্যে ও বাস্তবতায় তুলে ধরেছেন। বিদ্রূপের তীক্ষ্ণ বাণে জর্জরিত করেছেন তৎকালীন সমাজের সকল কুপ্রথা, কুরীতি, দুর্নীতি, সর্বোপরি কলকাতার নব্য বাবু সম্প্রদায়কে। এই বাবু সম্প্রদায় ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত, প্রপিতামহের গচ্ছিত অর্থে বনেদি। তারা বিশেষ কোনো কর্ম করত না। 5টা বাজলেই শহরের বাবুরা ফিটন গাড়ি চড়ে মোসাহেব সঙ্গে নিয়ে বেড়াতে বেরোতেন। বাবুরা আনন্দ ফুর্তির জন্য মোসাহেবকে সঙ্গে করে বেশ্যা বাড়ি হাজির হতেন। তারা লোক অপবাদের তোয়াক্কা করতেন না। বেশ্যাবাজিকে তারা বাহাদুরির কাজ মনে করতেন। বাবুদের বাড়িতে বাৎসরিক ক্রিয়াকর্ম লেগেই থাকত। তাদের অনুগত ব্রাহ্মণ, পণ্ডিত, কুলীনের ছেলে, বংশজ ক্ষত্রিয়, কায়স্থ, বৈদ্য, তেলি, গন্ধমেনে, কাসারি, ঢাকাই, কামারেরা এই সমস্ত ক্রিয়াকর্মে লিপ্ত হতো। তবে জরুরি অবস্থায় বাবুকেও কখনো কখনো উপস্থিত থাকতে হতো। এই প্রসঙ্গে প্রাবন্ধিক বাবুদের গাজনতলায় অনুষ্ঠিত চরক উৎসবে শিবের পুজোর উল্লেখ করেছেন। গাজনতলায় লোকের সমাগম হলে ঢাক বাজতে শুরু করে। শিবের কাছে মাথা চালা আরম্ভ হয়। সন্ন্যাসীরা উবু হয়ে বসে মাথা ঘোরাতে থাকে। শিবের বামুন কেবল গঙ্গাজল ছিটোতে থাকে।
এইরকম ক্রিয়া প্রায় আধ ঘন্টা চলার পরও যখন শিবের মাথা থেকে ফুল পড়ে না, তখন সেখানে উপস্থিত বাবুর বাড়ির গিন্নি বিষণ্ণ হতে পারেন। গিন্নি এবং গুরু পুরুত মশাইয়ের ঐক্যমতে গাজনতলায় বাবুকে আসতে হয়। সেদিন সন্ধ্যায় বাবুর ফিটন গাড়ি চড়ে বেড়াতে বেরোনো আর হয় না। তাকে গাজনতলায় উপস্থিত হয়ে দুই হাতে ফুলের মালা জড়িয়ে শিবের সম্মুখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে হয়। বাবুর কল্যাণে এক ঘটি গঙ্গাজল পুনরায় শিবের মাথায় ঢালা হতে থাকে এবং সন্ন্যাসীরা সজোরে মাথা ঘোরাতে থাকে। আধ ঘন্টা এইরূপ ক্রিয়া চলার পর শিবের মাথা থেকে বিল্বপত্র পড়লে উপস্থিত সকলের আনন্দের সীমা থাকে না। এইভাবে প্রাবন্ধিক বাবুদের উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভণ্ডামিকে বিদ্রূপের চাবুকে আঘাত করে পাঠকের সম্মুখে উপস্থিত করেছেন। এই বাবু সম্প্রদায়কেই প্রাবন্ধিক দুটি দলে ভাগ করেছেন। প্রথম দলের সকলেই ইংরেজি কেতা, টেবিল চেয়ারে মজলিস, পেয়ালা করা চা, চুরুট, জগে করা জল, ডিকান্টরে ব্রান্ডি ও কাচের গ্লাসে সোলার ঢাকনি, শালুমোড়া হরকরা ইংলিশম্যান ও ফিনিক্স সামনে থাকে। পলিটিক্স ও বেস্ট নিউজ অব দি ডে নিয়েই সর্বদা তাদের আন্দোলন। এরা সহৃদয়, পরোপকার, নম্রতা প্রভৃতি সদ্গুণে ভূষিত। কেবল সর্বদাই রোগ, মদ খেয়ে খেয়ে জুজু, স্ত্রীর দাস, উৎসাহ, একতা এদের হৃদয় থেকে একেবারে নির্বাসিত। ইংরেজি শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী। দ্বিতীয় দলের বাবুরা হলেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত একদল স্বার্থপর মানুষ। এরা সাপের থেকেও ভয়ানক, বাঘের চেয়েও হিংস্র। এরা একরকম ভয়ানক জানোয়ার। এদের তুলনা প্রসঙ্গে প্রাবন্ধিক বলেছেন, চোরেরা যেমন চুরি করতে গেলে মদ ঠোঁটে দিয়ে গন্ধ করে মাতাল সেজে যায়, এরা সেইরূপ স্বার্থ সাধনার্থ স্বদেশের ভালো চেষ্টা করেন। এদের একমাত্র চিন্তা কি করে তারা বড়লোক হবেন, কি করে সকলকে পায়ের নিচে রাখবেন। পরের ক্ষতি করে নিজের স্বার্থসিদ্ধি করাই এদের লক্ষ্য। সেবা দান এদের কাছে পরিত্যাজ্য। তাদের কাছে প্রচুর অর্থ থাকলেও তারা 4 আনার বেশি দান করেন না। আপনি যদি চরক প্রবন্ধটির মূল পাঠটি পড়েন এবং এই 3টি প্রশ্নের উত্তর করে রাখেন, তাহলে আপনি এই প্রবন্ধ থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সহজেই করতে পারবেন। প্রশ্নের উত্তরগুলি ভালো করে দেখুন এবং শুনুন এবং প্রবন্ধটি ভালো করে পড়ুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।